আজকে এখানে আমাদের যে অনুষ্ঠান গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির আহ্বানে ঝাড়গ্রামের এপিডিআর যে শাখা তার আহ্বানে আমরা এখানে মিলিত হয়েছি। তার জন্য আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করব এপিডিআর এর সমস্ত মেম্বারদেরকে আমাকে এই অনুষ্ঠানে আহ্বান জানানোর জন্য। আমরা সাম্প্রতিককালে দেখেছি আগস্ট মাসে যে নারকীয় বর্বরতম ঘটনা ঘটেছে আমাদের ডাক্তার বন্ডির সাথে। আমার থেকে একটু ছোটই হবে। ডাক্তার বন্ডির সাথে যে নারকীয় ঘটনাটা ঘটেছে সেটা প্রকাশ্যে এসেছে এবং সেটার জন্য যে আন্দোলন আমরা দেখেছি সেটার ভয়াবহতা, সেটা যে স্প্রেড করেছে শুধু ইন্ডিয়ায় নয়, হোল ওয়ার্ল্ডে এটা একটা রিভলিউশন ওয়েভ একটা এনেছে। তো এটার পরিপ্রেক্ষিতে আমরা একটা জিনিস দেখেছি, শুধু এই অভয়ার ঘটনাটাই নয়, অনেক আগে থেকেই আমরা মিডিয়াতে দেখতে পাই ছোট বাচ্চা থেকে শুরু করে 4-5 বছরের মেয়ে থেকে শুরু করে মানে 60-70-এর বৃদ্ধা তারাও কিন্তু এই ধর্ষক মেন্টালিটির মানুষজনের কাছ থেকে রেহাই পায়নি। সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন সময় দেখেছি এবং অভয়ার যে দুর্ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু সমস্ত দুর্ঘটনার প্রতি যে মানুষের রোষ কিংবা ক্ষোভ কিংবা দুঃখ সমস্তটা একাত্ম হয়ে গিয়ে এই আন্দোলনের রূপটা নিয়েছিল। প্রত্যেকটা মানুষ এটার সাথে একাত্ম হতে পেরেছিল। ঘরের মেয়ে হয়ে উঠেছিল অভয়া, হয়ে উঠেছিল কি এখনো আছে, কিন্তু আন্দোলনের যে ব্যক্তিটা সেটা আমরা দিনে দিনে কিন্তু হ্রাস হচ্ছে আমরা দেখতে পাই। কারণ প্রথমে যে এটার একটা ব্যক্তি ছিল সেটা যত দিন যাচ্ছে সবাই বিজি হয়ে গেছে এবং তারপরেও আমরা দেখে চলেছি এখনো বিভিন্ন জায়গায় কিন্তু রেপ কেস ঘটে চলেছে। তার মানে এই ব্যাধিটা কোথায়? আমাদেরকে সেই সেলফ ইভালুয়েশনের জায়গাটায় আসতে হবে। সমাজের এই ব্যাধিটা আমরা কিভাবে ক্লিয়ার করে উঠতে পারবো? আমরা এখানে অনেকেই আমরা প্রেজেন্ট আছি যারা বিভিন্ন দিনে বিভিন্ন সময় আমরা দেখেছি রাস্তায় চলতে গিয়ে বিভিন্ন রকম মলেস্টেশনের আমরা শিকার হয়েছি। ছোটবেলা থেকে আমারও হয়েছে, বাসে, ট্রেনে এবং আরো অনেকেই হয়তো এটার সম্মুখীন হয়েছেন। এবং এইসব সিচুয়েশনে আমরা প্রতিবাদ না করে যদি নীরব থাকি, সেই ধর্ষক মেন্টালিটির মানুষ কিন্তু আরো সাহস পেয়ে যাবে। নেক্সট টাইম শিকার কিন্তু অন্য কেউ হতে পারে, কিন্তু আরো ওরা ডেসপারেট মেন্টালিটি নিয়ে আরো করতে পারে এবং সেটার প্রতিফলন আমরা কিন্তু অভয়ের যে ঘটনাটা ঘটেছে এত নারকীয় মানে ধারণার বাইরে এবং তারপরেও হয়ে চলেছে। তারপরে আমরা যে ব্যাপারগুলো দেখলাম, রাত দখলের কর্মসূচি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় আমরা রাত দখলে নেমেছিলাম এবং শুধু নারীরা নয়, এখানে আমার পূর্ববর্তী বক্তা ছিলেন ম্যাডাম, উনি তারপরে আবার সমস্ত ভালো শুভ বুদ্ধি সম্পন্ন সমস্ত নারী পুরুষ রাত দখলে নেমেছিলেন। কারণ সবার দাবি একটাই, এরকম নারকীয় ঘটনা এরকম ভাবে অভয়ের কেস যাতে নেক্সট টাইম আমাদের না হয় সেটাই আমাদের দাবি ছিল। এবং এই আন্দোলন চলাকালীনই আমরা আইনি ব্যবস্থার দিকে আমরা যদি একটু নজর রাখি, দেখব আমাদেরকে আইনি ব্যবস্থা আমাদেরকে যথাযথ আশা প্রদান করেনি। আইন সবার জন্য একরকম, কিন্তু আমরা দেখেছি ক্ষমতালিপ্সু মানুষজন যারা নেতা নেত্রী আছেন তারা এই গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য কত
কত চেষ্টা করে চলেছে, এখনো অব্দি আমরা দেখছি। অভয়া আমাদের যে বোনটি, সে বিভিন্ন অন্যায় প্রতিবাদ করেছিল, সেটা প্রকাশ্যে এনে দেবে সেই জন্যই কিন্তু তাকে খুন হতে হলো। যার গেল, তার বাবা মায়ের গেল, আমরা একটা ডাক্তারকে হারালাম। কিন্তু আসলে এই অভয়ের ঘটনাটা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল আমরা কোন সামাজিক অবক্ষয়ের দিকে এগিয়ে চলেছি, কোন ব্যাধিতে সমাজ আক্রান্ত, সেটা আমাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিল। এবং তার সাথে এটাও দেখিয়ে দিল যে একটা এত বড় চূড়ান্ত একটা বর্বরতম ঘটনা ঘটার পরেও যারা ক্ষমতায়নে আছেন তারা কিভাবে এটাকে ধামাচাপা দিয়ে চলেছেন এবং এটা একটা হালকা ইস্যু ভাবে আর কি কাটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা এই কারণেই বলছি, কারণ যারা প্রকৃত অপরাধী তাদেরকে ধরা পড়াতে সাহায্য না করে উল্টো তাদেরকে একটা প্রচ্ছন্ন একটা ছায়ার মধ্যে রাখার চেষ্টা করছেন, যাতে তারা ভালো থাকেন, যাতে তাদেরকে অপরাধী সাব্যস্ত না করা হয়। এটার থেকে লজ্জার কি হতে পারে আমাদের, যে আমাদের দেশে সবাই বুঝতে পারছে যে এটা কি রকম ঘটনা, এত নিষ্ঠুর একটা ঘটনা, সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা। এবং রিসেন্টলি আমরা দেখেছি ওখানকার যিনি প্রিন্সিপাল ছিলেন, আরজিকরের তদানীন্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, তাকে আবার জামিন দেওয়া হয়েছে। অথচ সবাই দেখতে পাচ্ছে, সবকিছু ডকুমেন্টস আছে যে তাকে মানে কতটা উনি এটার সাথে কানেক্টেড আছেন, অ্যাটাচমেন্ট কতটা আছে, ওনার প্রশ্রয়ে কতজন ডক্টর কিংবা আরো অনেকেই আছেন, নন ডক্টর অনেকেই আছেন। যে মেন কালপ্রিট হিসেবে এখন ধরা পড়েছে সঞ্জয় রায়, তার কিন্তু প্রচ্ছন্ন একটা হাত ছিল। সেই জন্য আমরা দেখব যে ক্ষমতায়নের কদর্য রূপটা এই অভয়ার ঘটনাটাতে কিন্তু আমরা সবাই চাক্ষুষ দেখেছি। তো আমাদের এই সামাজিক অবক্ষয় থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, এটা কিন্তু একটা বলা যেতে পারে একটা অনেকটা লেন্থি প্রসিডিওর। কারণ আমরা 1947 সালে আমরা যে স্বাধীনতা পেয়েছি ভারতের, সেটা কিন্তু দীর্ঘ অনেকগুলো আন্দোলনের ফলাফল, শুধু একটা নয়, অনেকজন শহীদ হয়েছেন, অনেকজন বীর বীরাঙ্গনার রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু আদৌ কি স্বাধীনতা পেয়েছি? স্বাধীনতা পেয়েছি আমরা ব্রিটিশদের কাছ থেকে, কিন্তু আমাদের মেন্টালিটিতে সেই কদর্য রূপটা এখনো বিদ্যমান। তার ফলস্বরূপ আমরা অভয়ের মতো ঘটনাগুলো দেখতে পাচ্ছি, অভয়া, তিলোত্তমা। কারণ অভয়া ঘটনাটা ঘটার পরেও আমরা 10 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, এই রেপ কেস, মার্ডার কেস, এগুলো দেখেছি। আমরা যখন একটা সন্তান যখন একটা সংসারে এলো, এখনো এই মেন্টালিটিটা আমরা দেখেছি যে নার্সিং হোমগুলোতে দেখেছি, যখন একটা মেয়ে কন্যা সন্তান হয় তার জন্য যে মিষ্টি খাওয়ার টাকাটা সবাই দাবি করে, সেটা যে অ্যামাউন্ট থাকে, একটা পুত্র সন্তান হলে কিন্তু তার অনেক গুণ বেশি দাবি করা হয়। এটার মিনিংটা কি? মিনিংটা এটাই যে ছেলে মানে তার ভ্যালুটা বেশি সমাজে, মেয়ে মানে সে একটু লোয়ার চলে গেল আর কি। তো এই মেন্টালিটিটা কিন্তু আমাদের শুরু থেকেই আছে। এবং চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা যদি ছোটবেলা থেকেই একটা ছেলে এবং মেয়ের মধ্যে ডিফারেন্সিয়েট করি প্রত্যেকবার, যে মেয়েরা সন্ধ্যেবেলার পরে বেরোতে পারবে না, মেয়েরা জোরে কথা বলবে না, হা হা করে হাসবে না, নিজের মতো করে বাঁচবে না, এই ব্যাপারগুলো কিন্তু ছোটবেলা থেকেই আমরা ফেস করেছি। ছেলে হলে ঠিক আছে 7টা-8টা বেজেছে, কোনো ব্যাপার না। মেয়ে হলে রাস্তায় আসতে গেলে কেউ যদি আবার এরকম মলেস্ট করে কিংবা রেপ কেসের ঘটনাগুলো দেখে আসলে প্যারেন্টসরাও অনেকটা ওরিড। তো এই মেন্টালিটিগুলো কিন্তু ছোটবেলা থেকেই আছে। তো সেই জন্য আমরা ছোটবেলা থেকেই ফেস করে আসছি ফ্যামিলিতে। এবং যখন এই সন্তানগুলো, ছেলে মেয়ে, এরা যখন বড় হচ্ছে, তারা কিন্তু নিজেদেরকে সেই মেন্টালিটিতেই রাখছে।
করছে, যে ডিসক্রিমিনেট করছে, আমি ছেলে, আমি বেটার, আমার প্রবলেম কম সমাজে, মেয়ে হলে আমাকে একটু সাপ্রেস হয়ে থাকতে হবে, অপ্রেস হয়ে থাকতে হবে, এবং ভবিষ্যতে যখন আবার ওই পণ প্রথা যে ব্যাপারটা আছে, এগুলো কিন্তু সমস্তটাই আমাদের সামাজিক অবক্ষয়ের একটা রূপ বলা যায়। এবং আমি অ্যাজ এ সাঁওতাল, আমি এটা একটা গর্বের একটা ব্যাপার শেয়ার করবো আপনাদেরকে। আমাদের সমাজে কিন্তু পণ প্রথাটা নেই, মানে পণ প্রথাটা নেই, উল্টো বরং ছেলেদেরকে কিছু দিতে হয় মেয়েদের এটা একটা ব্যাপার আছে। তো এইটা একটা গর্বের ব্যাপার, কিন্তু বাকি সোসাইটিতে মানে হিন্দুতে বিশেষ করে এটা আছে, আমি দেখেছি। তো এটা কিন্তু একটা মানে সামাজিক অবক্ষয়ের একটা রূপ আমরা দেখতে পাই, কারণ ডিসক্রিমিনেট করে দেওয়া হচ্ছে তখন। তো আমরা যদি ছোটবেলা থেকে এই জিনিসগুলো আমরা বাচ্চাদের মধ্যে ডিসক্রিমিনেশনটা না রাখি, অদূর ভবিষ্যতে আমরা একটা বেটার আমরা সোসাইটি আমরা ডিজার্ভ করব, এবং নেক্সট জেনারেশনের জন্য আশা করি আমরা একটা বেটার প্লেস, আমরা বেটার ওয়ার্ল্ড আমরা একটা দেখে যেতে পারবো আশা রাখছি। এবং আজকে আমি এখানে উপস্থিত সবাইকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করবো, যে অভয়ের যে আন্দোলন চলছিল সেটা আসলে নিতে দেওয়া যাবে না। সমাজ অবক্ষয় থেকে পরিত্রাণ করার জন্য আমাদেরকে শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে কিন্তু হালটা ধরে রাখতেই হবে। আন্দোলনের প্রবাহটা, আন্দোলনের যে ওয়েভ একটা ছিল সেটা স্থিমিত হয়ে এসেছে, কিন্তু শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা এটা আমরা স্থিমিত হতে দেব না। অভয়ার বিচার ঠিকঠাক যাতে হয়, নেক্সট অভয়ার কেস এরকম যাতে ইন ফিউচার আমরা ফেস না করি, এবং ভবিষ্যতে নেক্সট জেনারেশনদের জন্য যাতে আমরা একটা বেটার একটা ওয়ার্ল্ড আমরা তৈরি করে দিয়ে যেতে পারি, সেটাই আমি সবার কাছে আশা রাখবো। এবং সবাইকে অশেষ ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। ধন্যবাদ সবাই।